হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে টেট 2014 প্রাথমিক নিয়োগ মামলা খারিজ কলকাতা হাইকোর্টে। খারিজ করে দিলেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিলেন না মাননীয় বিচারপতি। কোনোভাবেই পিটিশনারদের যে দাবি সেই দাবি মেনে নিলেন না বিচারপতি। কিন্তু কেন মানলেন না? পিটিশনারদের দাবি মতো কি অর্ডার দিলেন মাননীয় বিচারপতি? কেন খারিজ হলো এই মামলাটি? কি কি দাবি ছিল পিটিশনারদের? বিস্তারিত থাকবে, অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আপডেটটি আমরা দেখে নিই। 2014 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে টেট পরীক্ষা কন্ডাক্ট করেছিল, সেই টেট পরীক্ষায় এই মামলার পিটিশনার তিনি বসেছিলেন এবং টেট পাস করেছিলেন। কিন্তু পরবর্তীতে রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নেওয়া এবং তার চাকরি পাওয়া সম্পন্ন হয়নি। কেন হয়নি সেটা আমরা অর্ডার কপিতে দেখব। পিটিশনার তিনি কি দাবি জানিয়েছেন এবং বিচারপতি কি কি অর্ডার দিলেন। তো পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন, এখানে নামগুলো পরপর রয়েছে। স্টেটের পক্ষ থেকে এখানে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে রাতুল বিশ্বাস কথা বলছিলেন। তো অর্ডারের মূল বক্তব্যে আমরা চলে যাব। দ্য পিটিশনার্স কমপ্লেইন দ্যাট, পিটিশনাররা তারা কমপ্লেইন জানিয়েছে, যে অভিযোগটা তারা নিয়ে এসছে, দ্যাট ডিউ টু লেট পাবলিকেশন অফ দেয়ার টেট রেজাল্ট in November 2018, they could not submit documents in terms of notification dated 2nd November 2017 of their result in TET 2014. 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা কন্ডাক্ট করে এবং সেই পরীক্ষায় এই মামলার পিটিশনার তারা পরীক্ষায় বসে। কিন্তু অর্ডার অনুসারে যেটুকু বোঝা যাচ্ছে, নর্মালি 2014 এর টেট পরীক্ষার রেজাল্ট যখন ঘোষণা করা হয়, অর্থাৎ 2016 সালে যখন টেট পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হয়, তখন এই মামলার পিটিশনাররা তারা টেট পাস হিসেবে ঘোষণা করা হয়নি। পরবর্তীতে বিভিন্ন মামলার মধ্য দিয়ে টেট কোশ্চেন ভুল প্রশ্নের নাম্বার বৃদ্ধির ফলে এই মামলার যারা পিটিশনার রয়েছেন তারা টেট পাস করেন 2018 সালে এসে গিয়ে। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে ডিউ টু লেট পাবলিকেশন অফ দেয়ার টেট রেজাল্ট, অর্থাৎ এই সমস্ত মামলার পিটিশনাররা তাদের টেট পাসের রেজাল্ট প্রকাশ পায় 2018 সালের নভেম্বরে এসে। ফলে এই মামলার যারা পিটিশনার তারা কিন্তু 2016 বা 2017 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারেননি। পরের লাইনে কি বলা হচ্ছে, বলা হচ্ছে দে কুড নট সাবমিট ডকুমেন্টস ইন টার্ম অফ নোটিফিকেশন ডেটেড 2nd নভেম্বর 2017, অর্থাৎ 2017 সালে নোটিফিকেশন অনুসারে এই সমস্ত পিটিশনাররা তারা ডকুমেন্ট সাবমিট করতে পারেননি। এখন এই 2017 সালের নভেম্বরে কি নোটিফিকেশন এসেছিল? মনে হচ্ছে অর্ডারের মধ্যে কোনো একটা গন্ডগোল আছে একটা সময়সীমা নিয়ে। কেননা 2017 সালের এই নভেম্বরের দিকে প্রাথমিক টেট পরীক্ষার ফর্ম ফিল আপ চলছিল। যে টেট পরীক্ষা হয়েছিল 2021 সালের জানুয়ারি মাসে এসে। আবার অন্যদিকে 2017 সালে যে 42,000 শিক্ষক নিয়োগ হয়েছিল তার নোটিফিকেশন কিন্তু অনেক আগেই 2016 সালে হয়েছিল এবং 2017 সালে এসে ফেব্রুয়ারি মাসের মধ্যে মোটামুটি মূল নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে ফেলেছিল। তাহলে এখানে বলা হচ্ছে যে 2017 সালের নোটিফিকেশন অনুসারে তিনি ডকুমেন্টস সাবমিট করতে পারেননি। তো যাই হোক, এটুকু বোঝা যাচ্ছে যে তিনি পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারেননি বা তিনি ডকুমেন্টস সাবমিট করতে পারেননি। ইট ইজ সাবমিটেড বাই মিস্টার মুখার্জি, অর্থাৎ প্রসেনজিৎ মুখার্জি। পিটিশনারদের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন। ল্যান্ডেড কাউন্সিল ফর পিটিশনারদের পক্ষ থেকে তিনি কথা বলছিলেন দ্যাট হ্যাড দ্য বোর্ড পাবলিশ টেট রেজাল্ট বিফোর 2017, they could have submitted their documents and would have been eligible for the recruitment process immediately thereafter. পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার মুখার্জি তিনি জানান 2017 সালে টেট রেজাল্ট প্রকাশের আগে পর্যন্ত এই মামলার পিটিশনাররা তারা সমস্ত নিয়োগ প্রসেসের ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টস তারা সাকসেসফুলি ভাবে সাবমিট করতে পেরেছিল এবং তারা সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে সম্পূর্ণভাবে এলিজিবল ছিল। দিস কোর্ট নোটেড দ্যাট, এই কোর্ট একটা বিষয় নোট করেছে যে দ্য পিটিশনার্স হ্যাভ বিন সাইলেন্ট সিন্স 2018 till 2024 when the petition has been filed for the first time challenging alleged communication on the part of board in considering their documents. এই মামলার যারা পিটিশনার তারা ফার্স্ট টাইম চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে বা চ্যালেঞ্জ জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তারা যে অভিযোগটা নিয়ে এসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে, সেটাই বর্তমানে 2024 সালে এসে গিয়ে এই মামলার পিটিশন করছে। তো কোর্ট একটা বিষয় অবজারভেশন নিয়ে এসছে যে 2018 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 6টা বছর তিনি সম্পূর্ণভাবে সাইলেন্ট ছিলেন, কোনো মামলা করেননি, কোনো অভিযোগ নিয়ে আসেননি। তো কেন এতদিন সাইলেন্ট ছিলেন? কোর্ট কিন্তু সেই বিষয়ে প্রশ্নচিহ্ন তুলেছে। তিনি যখন 2017 সালের রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারলেন না, তারপরে কেন তিনি মামলা করলেন না? কেন 6 বছর ধরে তিনি ওয়েট করলেন? সে বিষয়ে প্রশ্নচিহ্ন তুলে কলকাতা হাইকোর্ট। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইট ফার্দার অ্যাপিয়ার্স দ্যাট, একটা বিষয় আরো পরিষ্কার হচ্ছে যে দ্যাট সিন্স দ্যাট লাস্ট কমিউনিকেশন দ্যাট with the Joint Secretary of the School Education Department was made in
আগস্ট 2017 রাজ্যের শিক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে তারা কমিউনিকেট করার চেষ্টা করেছিল 2017 সালের আগস্ট মাসে এসে। দিস কোর্ট ইজ অফ দ্য ভিউ দ্যাট কোর্টের একটা অবজারভেশন যে দ্য পিটিশনার আর গিলটি ফর ইনঅর্ডিনেট ডিলে অ্যান্ড ল্যাসেস, অর্থাৎ কোর্ট মনে করছে এই মামলা করতে এই সমস্ত পিটিশনাররা তারা অনেকটা ডিলে করে ফেলেছে। এই জন্য পিটিশনারদেরকে এই মামলার মাননীয় বিচারপতি তিনি তাদেরকে গিলটি মনে করছেন। তার ফলে এই মামলা কিন্তু মাননীয় বিচারপতি আর কোনো রকম ভাবে অ্যাকসেপ্ট করলেন না, কোনো রকম ভাবে পিটিশনারদের পক্ষে কোনো অর্ডার তিনি দিতে পারলেন না। নো রিলিফ ক্যান বি গ্রান্টেড টু দ্য পিটিশনার, পিটিশনারদের পক্ষে কোনো অর্ডার তিনি দিতে পারলেন না, কোনো সুবিধা বা রিলিফ মাননীয় বিচারপতি তিনি প্রদান করতে পারলেন না। অ্যাকর্ডিংলি দ্য রিট পিটিশন ইজ ডিসমিস, সুতরাং এই মামলাটি মাননীয় বিচারপতি তিনি ডিসমিস করে দিলেন। তো সমগ্র বিষয়টা এভাবে মাননীয় বিচারপতি অর্ডার প্রদান করে তিনি এই মামলাটিকে ডিসমিস করে দিলেন। এই সমস্ত মামলাগুলোর ফলে একটা বিষয় কিন্তু ইতিমধ্যে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, যারা বিভিন্ন সময় দাবি করছিলেন যে নিয়োগ প্রসেসের ক্ষেত্রে, প্রাথমিক নিয়োগ প্রসেসের ক্ষেত্রে তিনি ডিপ্রাইভ হয়েছেন বলে মনে করছেন। তো 2014 টেট থেকে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে যদি তিনি ডিপ্রাইভ মনে করেন, তাহলে তিনি যদি এই মুহূর্তে এসে দাঁড়িয়ে কোনো মামলা করতে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু মামলাগুলো, সমস্ত মামলাগুলো, ম্যাক্সিমাম মামলার ক্ষেত্রেই কিন্তু মাননীয় বিচারপতি এই ডিলের কারণ দেখিয়ে তিনি কিন্তু সম্পূর্ণভাবে খারিজ করে দিচ্ছেন। সুতরাং যারা নতুনভাবে মামলা করতে যাচ্ছেন তাদেরকে একটা বিষয় বলে রাখবো, শুধু টাকা সেখানে হয়তো খরচ হতে পারে, শুধু এই ধরনের মামলা করে শুধু নিজের টাকার অপচয় করা ছাড়া আর কোনো লাভ এই মুহূর্তে আর হবে বলে মনে হচ্ছে না। কেননা ইতিপূর্বেই আমরা দেখেছি, এর আগেও বেশ কতগুলো মামলা মাননীয় বিচারপতি এই ডিলে অফ কন্ডেমনেশন দেখিয়ে তিনি কিন্তু অনেকগুলো মামলা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন। সুতরাং দীর্ঘদিন হয়ে যাওয়া 2016 বা তার আগে হয়ে যাওয়া যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস, সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে যদি আপনার এই মুহূর্তে মনে হয় যে আপনি মামলা করতে যাবেন, তাহলে কিন্তু আপনি ভেবেচিন্তে এগোবেন। কেননা আমি চাই না শুধু পিটিশনারদের টাকা নষ্ট হোক। তো এই সংক্রান্ত বিভিন্ন ধরনের আপডেট পেতে এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।